আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক, যৌথ বাহিনীর অভিযান। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের যাত্রা শুরু, উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ। আওয়ামী সরকারের সময়ে দলীয় ক্যাডার তথ্য কমিশন চালাতো, জানায় টিআইবি। ইসির অধীনে এনআইডি থাকা উচিত, বলেন সিইসি। যে কৌশলে সারা দেশে পৌঁছাবে টিসিবির পণ্য, তৎপর প্রশাসন। পাকিস্তানে আবারও বোমা হামলা, এবার নিহত ৫। মুশফিকুর রহিমের অবসর, অজু না করে স্পর্শ করতেন না ব্যাট বল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৭০ জনের অধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী। এনএসআই এর সমন্বয়ে সেনাবাহিনীর সাথে ৪ ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালিত হয়। এনএসআই এর সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ জনের অধিক দালালকে হাতে নাতে আটক করা হয়েছে। তাদের সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত জেল প্রদান করা হয়। বৃহস্পতিবার ৬ মার্চ দুপুরে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ থেকে তাদের আটক করা হয়। এই অভিযানের মধ্য দিয়ে সাধারণ রোগীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ গরিব রোগীরা যৌথ বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে জানান, ঢামেক হাসপাতালে দালাল প্রতারক নির্মূলে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। হাসপাতালটাকে যেন দালালমুক্ত করা যায় এবং সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি। আমাদের প্রশাসনের পক্ষ থেকেও আমরা চেষ্টা করি এবং মাঝে মাঝে আমাদের পুলিশ, র্যাব বা সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে আমরা এই অভিযান অব্যাহত রেখেছি। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার ৬ মার্চ দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকিসুদ জাহিদি, যুগ্ম সচিব আমিনুল রহমান, আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ, কুষ্টিয়ার জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ তৌফিকুর রহমান এবং কুষ্টিয়া পুলিশ সুপার এসপি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমাদের আইন উপদেষ্টা, তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। বিগত সরকারের আমলে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান। অন্যদিকে কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহি বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তথ্য কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতে তথ্য কমিশনকে একটি সাংবিধানিক স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাবও করা হয়েছে। বৃহস্পতিবার ৬ মার্চ টিআইবির ধানমন্ডি কার্যালয়ে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনী শীর্ষক একটি সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক এই কথা বলেন। দেশে আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি ৬ মাস যাবৎ নেই, ৬ মাসের বেশি। সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয়। আগের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, একটা পর্যায়ে এসে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। একেবারে নেতৃত্ব পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার, এমন একটা পর্যায়ে ছিল। এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, সেটা আমরা আশা করতেই পারি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে তিনি শোনেননি। তিনি উল্লেখ করেন কিভাবে এটি হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা লিখিতভাবে সরকারকে জানাবো যে এটি ইসির অধীনে থাকা উচিত। তিনি জানান, জরুরি ভিত্তিতে এই বিষয়টি সরকারকে অবহিত করা হবে। বৃহস্পতিবার ৬ মার্চ নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে কর্মকর্তা কর্মচারীরা দাবি নিয়ে গেলে সিইসি এসব কথা বলেন। এটা নিয়ে যাচ্ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা আইনি করে ফেলেছিল, আপনারা দেখেছেন, এফেক্ট দেয় নাই আর কি। তো আমরা সেটা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি, এটা সঠিক হবে না, সিদ্ধান্তটা সঠিক হবে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়াটা সঠিক হবে না, এটা তারা মেনে নিয়েছে। তবে তারা চিন্তা করেছে যে একটা জায়গা থেকে যদি এনআইডির সাথে আরও যদি অন্যান্য সভাগুলো দেওয়া যায়, সেরকম একটা চিন্তা সরকারের হয়তো আছে।
নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার 5 মার্চ থেকে 64 জেলায় এ পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের বিষয়ক এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা এই তথ্য প্রদান করেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শোষণের প্রান্তে ন্যায়ের পথে সরকারের নতুন উদ্যোগ। দেশের নিম্ন আয়ের মানুষের জন্য একটি নতুন উদ্যোগের সূচনা হতে যাচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ঘোষণা করেছেন, আগামী 5 মার্চ থেকে টিসিবির পণ্য সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি শুরু হবে। এই উদ্যোগের লক্ষ্য 64 জেলার জনগণের কাছে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া। এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে এই কার্যক্রম 6 জেলায় চলছে। নতুন করে 56 জেলায় এই উদ্যোগ যুক্ত হচ্ছে। সরকারের পরিকল্পনা 1 কোটি প্রান্তিক জনগণের কাছে টিসিবির পণ্য পৌঁছানো। এজন্য জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 17 মার্চের মধ্যে সকল উপকারভোগীর হাতে স্মার্ট কার্ড পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি। উপকারভোগীদের জন্য 57 লাখ স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ করা হবে। বাণিজ্য উপদেষ্টা সতর্ক করেছেন, রমজান মাসে কেউ যাতে মজুতদারি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভোক্তাদের একসঙ্গে বেশি পণ্য না কিনতে উৎসাহিত করতে হবে, কারণ একসঙ্গে বাজার করলে সরবরাহ সংকট দেখা দিতে পারে এবং দাম বৃদ্ধি পেতে পারে। এই উদ্যোগ টিসিবির মতো সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ। সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব এবং টিসিবির চেয়ারম্যান। তারা সবাই এই উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এখন প্রশ্ন হলো, এই উদ্যোগ কি সত্যি দেশের জনগণের জন্য একটি নতুন সকাল নিয়ে আসবে? সময়ই তার উত্তর দেবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের খুজদার জেলায় একটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে 5 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। বুধবার সকালে নাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ব্যবহৃত বোমাটি ছিল একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি, যা সাধারণত সন্ত্রাসী হামলায় ব্যবহৃত হয়। পুলিশ জানিয়েছে, বোমাটি একটি মোটর সাইকেলে ফিট করা হয়েছিল এবং সেটি একটি জনসমাগমপূর্ণ স্থানে রাখা হয়েছিল। বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে পুলিশ ও উদ্ধারকারী দল এগিয়ে আসে। নালবাজারে বিস্ফোরণের স্থানটি কর্ডন করে রাখা হয়েছে। উল্লেখ্য, করোনা মহামারীর পর পাকিস্তানের সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি মাসে হামলার সংখ্যা বাড়ছে। পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান পিক্স সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, 2024 সালের ডিসেম্বরের তুলনায় এবছর সন্ত্রাসী হামলার হার 42% বেড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিমের খারাপ ফর্ম তীব্র সমালোচনার জন্ম দেয়। ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নেয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। বুধবার 5 মার্চ রাতে 37 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার তার ভেরিফাইড ফেসবুক পেজে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। বর্তমানে মুশফিক শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলবেন। সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। তিনি জানান, এমন একজন সৎ মানুষকে পাওয়াটা একটি আশীর্বাদ, যিনি অজু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না। বাংলাদেশের ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। সঙ্গে আছে 18 বছরের দীর্ঘ ক্যারিয়ার। উইকেট রক্ষক মুশফিকের নামের পাশে আছে 297টি ডিসমিসাল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।